একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এরকম সুপুরুষ, সুবক্তা, তিনি যদি কবিতা না লিখে অন্য কোনো কাজ করতেন, ধরে এক রাজনীতি চর্চা করতেন, তাহলে তার শীর্ষে পৌঁছতেন। তিনি যদি আইনজ্ঞ হতেন, তাহলে তার পেশার শীর্ষে পৌঁছতে পারতেন। অর্থাৎ জাগতিক অর্থে গুরুত্বপূর্ণ যে কোনো পেশার শীর্ষে পৌঁছানোর জন্য যে দক্ষতার প্রয়োজন হয়, সুধীন্দ্রনাথ দত্তের সেই দক্ষতা ছিল। কিন্তু বুদ্ধদেবের বিষয়ে যে কারণে আমি কথা বলছি আপনাদের, বুদ্ধদেবের বিষয় এটাই যে তিনি সেই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ না করে কবিতা লেখার মতো একটি নিরীহ শব্দটা বুদ্ধদেব বলছে, একটি নিরীহ কাজে নিজেকে নিয়োজিত করলেন কেন? তিনি ব্যবহারিক অর্থে, জাগতিক অর্থে গুরুত্বপূর্ণ যে কোনো পেশায় নিজেকে নিয়োজিত করে সামাজিক প্রতিপত্তি লাভ করতে পারতেন। কবিতা লিখে তো সামাজিক প্রতিপত্তি লাভ করে না, যদি না তিনি রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেন। শুধু কবিতা লিখে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কোনো সুযোগ অন্তত ভারতবর্ষ, অন্তত বাংলা ভাষায় নেই। অথচ কবিতা লিখেন কেন? তিনি তার যখন সুযোগ ছিল অন্য সমস্ত পেশায় শীর্ষে পৌঁছানো, তিনি কবিতা লেখার মতো নিরীহ কাজে নিজেকে নিযুক্ত করলেন। যে টানে, যে তাগিদে, যে আহ্বানে নিজেকে নিযুক্ত করলেন, সেই আহ্বান যারা টের পান তারা আসলে কবিতা না লিখে থাকতে পারেন। আপনারা এখানে আজকে এসেছেন, আমাদের চারদিকে এত সুলভ হাতছানি, একটা মোবাইল হাতে থাকলে অন্যদিকে চোখ ফেরানোর কোনো সুযোগ যে মুহূর্তে নেই, সেই মুহূর্তে কবিতার জন্য একটা অনুষ্ঠান, সারাদিন ধরে কবিতার জন্য একটা অনুষ্ঠানে আপনারা রয়েছেন এত মানুষ। এটাই প্রমাণিত করে যে আসলে এমন একটা আহ্বান কবিতার মধ্যে আছে, যে আহ্বান যারা শুনতে পেয়েছে তাদের পক্ষে অন্য সমস্ত হাতছানি উপেক্ষা করে কবিতার জন্য, কবিতাকে নিয়ে একটা সারাদিন, একটা গোটা দিন তারা কাটিয়ে দিতে। আমার এরকম অভিজ্ঞতা হয়, মাসে 2-3বারই হয় এরকম বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার। সেই দিনগুলো আমার কাছে বিষয়ের মতো এই জন্য যে মানুষ এখনো অন্য সমস্ত প্রত্যক্ষ এবং সুলভ হাতছানি বাদ দিয়ে, প্রত্যক্ষ এবং সুলভ হাতছানি যেটা আমাদের সবসময় টানছে, আর একটা মোবাইল থাকলে আমাদের অন্য কিছু করার দরকার হয় না, সেইরকম একটা সময়ে, সেইরকম একটা মুহূর্তে মানুষ লেখার জন্য, কবিতার জন্য, সাহিত্যের জন্য কিছুটা সময় দিতে পারছেন। এর চেয়ে বিষয়কর মুহূর্ত সারা পৃথিবীতে আর কিছু নেই। এই মুহূর্তে যে যুগে আমরা বাস করছি আর কিছু নেই। এখন এই কবিতার জন্য আমরা যে একটা কবিতার আহ্বান যে টের পাই, কবিতার সঙ্গে যে আমরা থাকি, কবিতার জন্য যে আমরা থাকি, তার অনেকগুলো কারণ আছে, নানা কারণ আছে, এবং তার কোনো প্রত্যক্ষ কারণ নেই, কোনো কারণই ব্যাখ্যা করা যায় না। কবিতা কেন আমাদের ভালো লাগে এটা ব্যাখ্যা করতে গেলে আসলে যে কারণে ভালো লাগে সেটাকেই উচ্চ রাখতে হয়। আমার বুদ্ধদেব একটা আলোচনার কথা আপনাদের বলি। রবীন্দ্রনাথের একটা লাইন বুদ্ধদেব অনেক সময় ব্যবহার করতে লিখেছিলেন। লাইনটা কিছুই না, লাইনটা হচ্ছে, ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা। এই নিরীহ একটা লাইন বুদ্ধদেব বলছেন, এই লাইনের মধ্যে তো কোনো গুরুতর কোনো তত্ত্ব নেই, কোনো তথ্য নেই, কোনো প্রচার নেই, কোনো এমন কিছু নেই যা নিয়ে আপনি পাতার কোনো কথা লিখে দিতে পারেন। অথচ একটি লাইন, ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এই যে দৃশ্যটি, এই দৃশ্যটি আপনি যেই করবেন তখনই আপনার মধ্যে এমন একটা অনুভূতির সঞ্চার হবে, একটা অনুভূতির উদ্বোধন হবে, যে অনুভূতির টানে আপনি করবেন। কিছুই নেই তো এই লাইনের মধ্যে, কি আছে? কোনো তত্ত্ব নেই, কোনো তথ্য নেই, কোনো প্রচার নেই, কোনো গুরুতর কোনো বক্তব্য নেই এই লাইনের মধ্যে। অথচ এই লাইনটি আমাদের মধ্যে সৌন্দর্যের একটা উদ্বোধন করছে, একটা রহস্যের দিকে আমাদের তাকাতে বাধ্য করছে। এই যে রহস্য, এই যে সৌন্দর্যের উদ্বোধন হলো একটি মাত্র কবিতার লাইনে, যে কবিতার মধ্যে এই যে নিরীহ দৃশ্যের বর্ণনা ছাড়া আর কিছু নেই, বর্ণনাও নেই, একটা শুধু দৃশ্যের উল্লেখ আছে। কিন্তু দৃশ্যটি উল্লেখ করা মাত্রই, এই দৃশ্যটির কাছে পৌঁছানো মাত্রই, দৃশ্যটি স্পর্শ করা মাত্রই আমরা আমাদের মনে একটা যাত্রা শুরু হবে। কিসের যাত্রা? কোন দিকে যাত্রা? আনন্দের দিকে যাত্রা, সুন্দরের দিকে যাত্রা,
রহস্যের দিকে যাত্রা, এবং যে যাত্রাগুলো দেখা হয় না। এই দৃশ্যটির অনুভব করবার সঙ্গে সঙ্গেই আমাদের মনে যে অনুভূতির উদ্বোধন হলো, সেই অনুভূতির উদ্বোধন ঘটায় কবিতা, এবং সেই জন্যই আমরা কবিতার কাছে বারবার ফিরে আসি। মনে রাখতে হবে যে আমি যে উদাহরণটা দিলাম, সেই উদাহরণটা একটা মাত্র উদাহরণ। কবিতা তো একভাবে লেখা হয় না, বিভিন্ন ভাবে লেখা হয়। একজন কবির কাছে একজন পাঠক যেমন বিভিন্ন ভাবে পৌঁছতে পারেন, তেমনি একজন বিভিন্ন কবির কাছে কবিতার শিখা নানাভাবে প্রচলিত। আমি একদিন আপনারা সবাই নিশ্চয়ই জানেন, বলি, প্যালেস্টাইনের একজন বিখ্যাত কবি মাহমুদ দারবিশের একটা কবিতা আছে। আমি এটা বহু জায়গায় বলেছি, না বলে থাকতে পারি না এই জন্যে যে কবিতা কত রকম ভাবে লেখা হয়, কত রকম ভাবে পড়া যায়, তার নানা উদাহরণের মধ্যে সবচেয়ে শক্তিশালী উদাহরণ লেখা মাহমুদ দারবিশের একটা কবিতা, 4 লাইনে 5 লাইনের একটা কবিতার অংশ বলি আপনাদের। উনি লিখেছিলেন যে কারো প্রতি আমার বিরাগ নেই, আমি কারো বৃত্ত কেড়ে নিতে চাই না, আমি কারো বিরোধিতা করি না, কিন্তু আমার যদি খিদে পায় তাহলে আমার ওপর চেপে বসে আছে যে, তার মাংসই তো আমি আগে খাবো। এই কথার মধ্যে, এই উচ্চারণের মধ্যে যে আক্রমণ আছে, যে প্রতিবাদ আছে, হ্যাঁ, যে বিদ্রোহ আছে, সেটাও কিন্তু কবিতার আরেকটা উচ্চারণ। একটা দিনে একটা বৃষ্টি পড়ার, নিছক বৃষ্টি পড়ার বর্ণনা নিয়ে যেমন একটি গোটা কবিতা লেখা হতে পারে, তেমনি কোনো কিছুর বিরুদ্ধে, কোনো অন্যায়ের বিরুদ্ধে, অসমতার বিরুদ্ধে, অপচয়ের বিরুদ্ধে, অনটনের বিরুদ্ধে কথা বলবার উপায় হিসেবেও কবিতা লেখা হতে পারে। এবং লেখা যে হতে পারে, কেন হতে পারে, কেন এই লেখাগুলোর কাছে আমরা পৌঁছই, এটা নিয়ে আরেকটা বিখ্যাত কথা এটাও আমি সর্বত্র বলি, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, ভাগ করে নিই। রবার্ট লিন তার সম্পাদিত একটা পৃথিবী বিখ্যাত কবিতা সংকলনের ভূমিকায় একটা কথা বলছিল, এই কথাটা আমি ভুলতে পারি না। উনি বলেছিলেন যে কবিতা আমাদের প্রথমে জীবন থেকে সরিয়ে নিয়ে তারপরে আবার জীবনের দিকে ফিরিয়ে যায়। প্রথম যখন পড়েছিলাম 15-20 বছর আগে, আমি প্রথমে বুঝতে পারি, আমি কথাটার কাছে বারবার ফিরতে চাইছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম এই কথাটা এমন একটা কথা, এমন একটা জরুরি এবং অবধারিত বক্তব্য, যেটা না বুঝে আমার উপায় নেই, আমার বুঝতে নেই। এবং ক্রমশ বুঝতে পেরেছি উনি কি বলতে চেয়েছেন। আপনারাও বলুন, যে কোনো শিল্প, শুধু কবিতা নয়, কবিতা হোক, গান হোক, ফিল্ম হোক, নাটক হোক, শিল্পের যে কোনো মাধ্যমে আমরা যখন শিল্পের চর্চা, তো আসলে নিভৃতির চর্চা, যিনি চর্চা করেন তিনি তো প্রথমে নিভৃত হয়ে করেন, জীবন থেকে সরে গিয়ে তাকে একা হয়ে সাহিত্যের চর্চা করতে হয়। সমষ্টিগতভাবে তো সাহিত্য চর্চা হয় না, সমষ্টিগতভাবে সাহিত্যের ব্যবহার হতে হয়। কিন্তু মানুষ যখন কবিতা লেখেন, মানুষ যখন নাটক লেখেন, মানুষ যখন গান তৈরি করেন, মানুষ যখন ফিল্ম তৈরি করেন, তখন নিজের কাছে একা না হয়ে সেটা তৈরি করা যায়। তো সুতরাং কবিতা লেখার মুহূর্তে একজন কবি কিন্তু আসলে জীবন থেকে সরে আসছে। কিন্তু রবার্ট লিন বলছেন, জীবনের কাছে যদি সেই লেখা আমাকে ফিরিয়ে না দেয়, তাহলে কিন্তু জীবন থেকে সরে যাওয়ার কার্যটা ব্যর্থ হয়ে যায়। জীবনে তার মানে কবিতা লেখার মুহূর্তে কবি যখন জীবন থেকে সরে আসছেন, এই শর্তে যে তিনি তাকে এই লেখাটি আবার জীবনের কাছে ফিরিয়ে দেবেন। যদি না ফিরিয়ে দিতে পারে, কবিতা যদি কোনো না কোনো ভাবে জীবনের প্রয়োজনে না রাখতে পারে, কবিতা যদি কোনো না কোনো ভাবে মুহূর্তের প্রয়োজনে রাখতে না পারে, কবিতা যদি কোনো না কোনো ভাবে সময়ের প্রয়োজনে রাখতে না পারে, তাহলে তিনি যে জীবন থেকে সরে গিয়ে রচনাটি করলেন, সে তার কোনো গুরুত্ব নেই। গোটা পৃথিবীর সাহিত্য, গোটা পৃথিবীর সমস্ত সাহিত্য আন্দোলন এই কথা বলেছে। এইরকম ভাবে হয়তো বলেনি, নানাভাবে বলছে, বিভিন্নভাবে বলছে। আপনারা জানেন, এই যে আমি কবিতার বিভিন্নতার দিক নিয়ে কথা বলছি, সারা পৃথিবীতে এই দুটো মত আছে। দুজনেই ইংরেজি ভাষার কবি, এবং দুজনে এই দুটি মতকেই গ্রহণ করে বর্জন করে কিছুটা নিয়ে কিছুটা বিনিয়োগ করে গোটা পৃথিবীর সাহিত্য আন্দোলন চলছে।
এলিয়েটের কথা আপনারা জানেন, এলিয়েটের কবিতা নিয়ে যে বিখ্যাত প্রবন্ধগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছিলেন যে কবিতা, তার আগে বলি ওয়ার্ডসওয়ার্থের কথা, যার বিরুদ্ধে এলিয়েট বলেছিলেন। ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন কবিতা হচ্ছে একটা মুহূর্তের প্রকাশ, মুহূর্তের আবেগের প্রকাশ, যে আবেগের উদ্বোধন করে কবিতা লেখা হয়। আর এলিয়েট বলছেন না, কবিতা কোনো আবেগের সঞ্চয় না, কবিতা কখনো আবেগের প্রকাশ নয়, কবিতা হচ্ছে মননের প্রকাশ। এই যে কারণে আপনারা যারা এখানে নিশ্চয়ই অনেকে আছেন যারা কবিতা লেখেন, আপনারা বুঝবেন, আমার চেয়ে ভালো বুঝবেন যে কবিতা লেখার পরে সেই কবিতাটার কাছে আমাদের ফিরে আসতে হয়। মুহূর্তের সৃষ্টি যে কবিতা, সেই কবিতার কাছে না ফিরে এসে আমাদের সেই কবিতাটাকে সম্পূর্ণ করার উপায় থাকে না। গিন্সবার্গকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি কবিতা লেখার পরে সেই কবিতাটার কাছে ফিরে আসেন, কবিতা কি কাটাকুটি করেন? গিন্সবার্গ অনেক বড় একটা উত্তর দিয়েছিলেন, আমি তার থেকে একটা ছোট্ট অংশ বলি আপনাকে। গিন্সবার্গ বলছিলেন যে আমি ফিরে আসি, ফিরে এসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ফিরে এসে আমি দেখি সেই কবিতার কোথায় কোথায় আমি অতি সচেতন হয়ে উঠেছি, সেই কবিতার কোথায় কোথায় আমি অতি সচেতন হয়ে উঠেছি, যেখানে অতি সচেতন হয়ে উঠেছি সেই জায়গাগুলো আমি কেটে দেওয়ার পরে সেই কবিতাটা সম্পূর্ণ। এটা আমাদের এখানে আমরা যারা আছেন, আপনারা যারা এই কবিতা লিখেন, একজনের কবিতার বই পাঞ্জাবি আমার দেখারও সুযোগ হয়েছিল, তিনিও এখানে আসেন। তো আপনারা জানেন যে সত্যি সত্যি একটা কবিতা লেখার পরে অন্তত 1 মাস পরে, অন্তত 1 মাস পরে সেই কবিতাদের কাছে যখন আপনারা ফিরে আসেন, আমরা ফিরে আসি, তখন দেখা যায় সেই কবিতাটার মধ্যে অনেক জটলা রয়েছে, অনেক কথা রয়েছে যে কথাগুলো আমি লিখতে চাইনি, অনেক অংশ রয়েছে যে অংশগুলো আমার নয়, অনেক অতিকথন রয়েছে যেগুলোকে বর্জন না করতে পারে কবিতার মধ্যে, কবিতার মেদ কমবে না। এমন অনেক উচ্চারণ আছে কবিতার মধ্যে যেগুলো একটা তাৎক্ষণিকতার ফসল, যে তাৎক্ষণিকতা কবিতাকে কখনো চিরজীবী করতে পারে না। তখন আমরা কি করি, আমরা সেই কবিতার সেই অংশগুলো আস্তে 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 কেটে না কেটে দিলে সেই কবিতার অংশটাকে উজ্জ্বল না করতে পারবে, সেই কবিতাটা আমি যেখানে পৌঁছে দিতে চাইছি কবিতাটাকে, সেখানে সেই কবিতা পৌঁছতে পারবে। কবিতার ভেতরের এই যে রহস্যের, কবিতা নিয়ে কথা বলা একটা মুশকিল কি জানেন তো, মুশকিল হচ্ছে কবিতাটা আসলে আমাদের একটা কবিতা একটা অনুভূতির উদ্বোধন করে আমাদের মধ্যে। এই অনুভূতি এবং এই কবিতার মাঝখানের যে রাস্তাটা, এই রাস্তাটা এত রহস্যময় যে যেই আপনি কথা বলবেন তখন সেই রহস্যটা ছাড় হয়ে যাবে, সেই রহস্যটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। অথচ কবিতায় তো রহস্য ছাড়া কিছু থাকে না, যে কোনো কবিতাই হোক, তার মধ্যে রহস্যের যে সঞ্চয় থাকে, রহস্যের যে উদ্বোধন থাকে, তাকে স্পর্শ করার লক্ষ্যেই তো আমরা কবিতা করি। আমি একটা কবিতার কথা বলি আপনাদের, শক্তি চট্টোপাধ্যায়, আপনারা সবাই পড়েছেন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। শক্তি চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা, এই কবিতার নাম হচ্ছে চাবি। অনেকেই পড়েছেন, কারণ আমাদের সময়ের সবচেয়ে শক্তিশালী কবি, সবচেয়ে বিখ্যাত একটি কবিতার নাম হচ্ছে চাবি। সেই চাবি কবিতাটি পড়তে পড়তে আমরা দেখতে পাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে কবিতা সেই বিখ্যাত লাইন, হ্যাঁ, আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি, কেমন করে তরঙ্গ আজ খোলে। এখন যে চাবির কথা বলছেন তিনি, যে তরঙ্গের কথা বলছেন, যে সম্পদের কথা বলছেন, যে সঞ্চয়ের কথা বলছেন, তাকে আবার কিভাবে স্পর্শ করবে, কোন চাবির কথা বলছেন? আমরা কবিতাটা পড়তে পড়তে ক্রমশ টের পাবো যে কথা উনি উজ্জ্বল রেখেছেন, যে কথা উনি বলতে চাননি, যে কথা উনি গোপন রেখেছেন, সেই কথাটার কাছে আমরা আসলে পৌঁছতে চাই। আমার তার মানে বোঝা যাচ্ছে তিনি যার কথা বলছেন তার সঙ্গে তার সম্পর্কের যে বন্ধন, সেই বন্ধনের যে বন্ধন, সেই বন্ধনকে অনুভব করবার যে চাবি, সেই অনুভব করার যে মাধ্যম, তার কথাই বলছে। এই কবিতা একটা অতি বিখ্যাত লাইন আছে, অতি বিখ্যাত লাইন, বাংলা কবিতার সবচেয়ে দুর্মূল্য, সবচেয়ে রহস্যময়, সবচেয়ে সম্ভাবনা, সবচেয়ে ঘটনা, সবচেয়ে অনুভূতিময় লাইনটি এই কবিতায় আছে। বুঝেছেন? এই যে চাকরির কথা বলেছেন এই 6 নম্বর লাইনে আছে,
যে আমার কাছে তোমার যে চাবিটি পড়ে আছে, লিখিও, উহা ফিরত চাহো কিনা। একটা কবিতা, এই যে আমরা বলি না গদ্য লেখার ক্ষেত্রে গরু চন্দা নিল, আমরা ছোটবেলায়, এখন সব ভেঙে গেছে, ছোটবেলায় আমরা যখন পড়তাম আমাদের বলা হতো সাধু ভাষায় চলিত শব্দ ব্যবহার করবে না, চলিত ভাষায় সাধু শব্দ ব্যবহার করবে না। এই ব্যাকরণগুলো কিন্তু কবিতায় থাকে না। কবিতা লিখতে এলে কবি যে ভাষায় কথা বলছেন, কবিতার যে নিজস্ব ভাষা, কবিতার যে নিজস্ব ব্যাকরণ, কবিতার যে নিজস্ব সঞ্চয়, কবিতার যে নিজস্ব গ্রন্থি, তার কাছে সেই অনুযায়ী কবিতা চলে। কবিতায় বাইরের ব্যাকরণ চলে। এখানে যখন বললেন আমার কাছে তোমার যে চাবিটি পড়ে আছে, লিখিও, উহা ফিরত চাহো কিনা, এই লাইনটি ভাবুন আপনারা। এই যে ফিরত শব্দটা, ফিরত শব্দ, এখানে যদি ফিরত না লিখে ফেরত লেখা হতো, তাহলে সেই কবিতাটি কি পৌঁছতে পারতো? যেগুলোর সাথে পৌঁছেছে পারত না। লিখিও, উহা ফিরত চাহো কিনা। এই ফিরত শব্দটি যে অপরিচয়ের কাছে আমাদের পৌঁছে দিচ্ছে, যে বেদনার কাছে আমাদের পৌঁছে দিচ্ছে, যে বিষয়ের কাছে আমাদের পৌঁছে দিচ্ছে, যে অপ্রাপ্তির কাছে আমাদের পৌঁছে দিচ্ছে, যে সমাধানহীনতার কাছে আমাদের পৌঁছে দিচ্ছে, সেখানে পৌঁছতে পারত না কবি। কবি রজ শব্দটি একটি, অনেকে বলে থাকেন যে একটি কবিতায় কখনো কখনো একটি শব্দই সর্বস্ব হতে পারে। হ্যাঁ, এ নিয়ে সারা পৃথিবীতে বহু তর্ক আছে, বহু তর্ক আছে।